মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তৃতা শুনে আমি একবার স্তব্ধ হয়ে গেলাম। বলে একটা চাকরির পেছনে 5 থেকে 6 লাখ দরখাস্ত পড়ছে, আজকের পত্রিকায় দেখলাম। তার মানে এই যে প্রবল বেকার সমস্যা, এই সমস্যাগুলোর সমাধানের কি পথ কি পদ্ধতি আছে, তারেক রহমান সাহেব বলে আই হ্যাভ এ প্ল্যান। আমরা সেই প্ল্যানের অপেক্ষায় আছি আর কি। ধন্যবাদ। এই পর্যন্ত পৃথিবীতে যত আন্দোলন হয়েছে তাকে আমি সমাজ পরিবর্তনের আন্দোলনের কথা বলছি, যেটা অভ্যুত্থান এবং বিপ্লবে পরিণত হয়েছে। তাকে কমপক্ষে দুভাগে ভাগ করা যায়। একদলকে বলে, ইংরেজিতে বলে রিফর্মিস্ট, ফর্মের আগে রি। আরেক ধরনের আন্দোলন আছে ট্রান্সফরমেটিভ, একটা রিফর্ম একটা ট্রান্সফর্ম। এখন যে সমস্ত আন্দোলন রিফর্মের দাবি তোলে, যেমন আমাদের জুলাই সংস্কার আন্দোলন বলে শুরু হয়েছিল, কোটা সংস্কার, কোটা না মেধা, আমরা দেখলাম এটা কি কোন এক মাহেন্দ্রক্ষণে জানি না কোন বিপাকে আঙ্গুর হয়ে যায় মদ। আমরা কিভাবে এই রিফর্মের আন্দোলন ট্রান্সফর্মে পরিণত হলো জানি না, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে আমরা কি সেই ট্রান্সফরমেশন দেখতে পাবো? রিফর্ম মানে হচ্ছে রূপচর্চা, বর্তমান রূপের মধ্যে যেখানে একটু খুঁত আছে সেটা মেরামত করে দেওয়া, আর ট্রান্সফর্ম মানে হচ্ছে ফর্মটাই বদলানো। এই জন্য আমি পৃথিবীর ইতিহাস থেকে একটা উদাহরণ দিই। আমরা সপ্তদশ শতাব্দীতে ইউরোপে বলে বিপ্লবের শতাব্দী, এ সেঞ্চুরি অফ রেভলিউশন। কি ক্রিস্টোফার হিলের একটা বইয়ের নামে সেঞ্চুরি অফ রেভলিউশন। ইংল্যান্ডের বিপ্লব 1649 সনে সে দেশের রাজা চার্লসের মাথা কেটেছিল। তারপরে অনেকে জানেন যে ইংল্যান্ডের কোনো লিখিত সংবিধান নেই, আমরা বলে থাকি। 1651 সনে সেখানে একটা লিখিত সংবিধান চালু হয়েছিল, নাম ছিল ইনস্ট্রুমেন্ট অফ গভর্নমেন্ট, ক্রমওয়েলের সময়। কিন্তু 10 বছরের মাথায় সেই বিপ্লব পরাজিত হলো। কেন হলো? এক মনীষী বলছেন তারা রাষ্ট্রের ফর্মটা বদলান নাই। এই জন্য বিপ্লব ব্যর্থ হয় যখন সে রিফর্মের মধ্যে সীমিত থাকে, তাকে ট্রান্সফরমেশনের মধ্যে যেতে হবে। ইংল্যান্ডে তারপর 1680 নাগাদ 88 নাগাদ আপনার যেখানে আবার রাজতন্ত্র ফিরে আসবে, সেটার নাম দিচ্ছে গ্লোরিয়াস রেভলিউশন। এই বিপ্লব শুরু হয়েছিল পিউরিটান রেভলিউশন আকারে 1642 সনে, এবং 1690 নাগাদ 50 বছরের মাথা সেটা আবার পুরনো ফিরে চলে যায়। আমার আশঙ্কার কথা একটা বলি, এখানে রিজভি ভাইও পাশে আছেন, যে আমরা কি ট্রান্সফরমেশনের প্রতি যেতে পারবো নাকি আমরা রিফর্মে শেষ হয়ে যাব? ট্রান্সফরমেশন মানে হচ্ছে যে অবস্থা এই ধরনের হত্যাকাণ্ড মার্ডারাস ফ্যাসিস্ট রেজিমকে সম্ভব করে, তাহলে সেই অবস্থা যদি না বদলায়। আমি এই জন্য একটা ইংরেজি লেখকের একটা উদ্ধৃতি দিয়ে বলি, জিনিসটা কি হবে। ইংল্যান্ডে কি হয়েছিল বলতেছে, আনলেস দ্য ইনস্টিটিউশনাল অ্যান্ড কালচারাল ফর্মস দ্যাট প্রডিউস মনার্কি and monarchical obedience are fundamentally transformed, they will continue to perpetuate themselves even after a successful insurrection. আমি মনে করছি আমরা এখনো সেই সংকট অতিক্রম করেছি কিনা সন্দেহ। অর্থাৎ যে সামাজিক ব্যবস্থা, যে অর্থনৈতিক ব্যবস্থা, আমি বলবো যে সাংস্কৃতিক ব্যবস্থা ফ্যাসিস্ট রেজিমকে সম্ভব করে তোলে, শুধু সম্ভব করে না, তার ফর্মটাকে স্থায়ী করে তোলে, তা যদি আমরা না বদলাই, তাহলে এই ইনসারেকশন যেটা আমাদের শহীদেরা রক্ত দিয়ে করেছে, এটা তো অচিন্তিত পূর্ব। এই কথাটা আমি ভিডিওতেও বলেছি যে পৃথিবীর কোনো দেশের সিভিল আন্দোলনে দেশের পুলিশ এবং দেশের মিলিটারি এভাবে গোলাবর্ষণ করে না, এইভাবে তাদের বুকের উপর গুলি বর্ষণ করে না, হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করে না। যে কারণে আজকে অনেকে অস্বীকার করে বলছে তারা এখন ক্যাটলির গল্প বলে। এটা দিয়ে আমি শেষ করি। একজনের কাছে একটা ক্যাটলি ধার করেছিল, ফেরত দেওয়ার সময় ফুটো ক্যাটলি ধার দিয়েছে, ফেরত দিয়েছে। সে বলে, ভাই আপনি আমার কাছে ভালো ক্যাটলি ধার দিয়েছিলেন, আপনি ফুটো ক্যাটলি ফেরত দিচ্ছেন কেন? উনি প্রথমে বললো কি, অস্বীকার করার 3টি পদ্ধতি আছে। প্রথমে বললো কি, না ভাই আপনার কাছে কোনো ক্যাটলি ধার করি নাই, এটা আমি উপহার দিতে আসছি আপনাকে। দ্বিতীয়টা বললো, ও আচ্ছা, ভিডিও দেখাইছে যে না আপনি ধার নিয়েছিলেন, বলো আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছে আমার, আপনি আমাকে একটা ফুটো কলসি দিয়েছিলেন সেটাই ফেরত দিচ্ছি। তো দ্বিতীয়বার বলছে, না না সেইটা আমি যে কেটে দিয়েছি সেটা তলাটাও দেখালো ভিডিওতে যে কোনো রকমের ফুটো ছিল না। বল, ও আচ্ছা ভাই, এটা তৃতীয় কোনো পক্ষ ফুটোটা করে দিয়েছে। তা আমাদের এখানে জুলাই শহীদদের সম্পর্কে এখন যারা অস্বীকারীরা আছেন, এরা অনেকে তথাকথিত সাংস্কৃতিক কর্মী, শিল্পী, অভিনেত্রী, তারা বলছেন কোনো হত্যাই করা হয়নি, আমরা দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাচ্ছিলাম। তারপরে তারা আর কি বলে, এখন যেমন সাংবাদিক আনিস আলমগীর বলে এক ভদ্রলোক আছে, তিনি আমার সহকর্মী ছিলেন, যা উনি বলছেন কি এইসব হত্যা ইউনূস সাহেবের লোকেরাই করেছে। তাহলে শেখ হাসিনা পালিয়ে গেলেন কেন? উনি বলছেন ইউনূস সাহেবের হত্যাযোগ্য যেন কমে যায়, সেজন্য হাসিনা মনে করলেন আমি থাকলে আরো হত্যা হবে, তাই আমি চলে যাই।
যা আর বেশি কথা বলার দরকার নাই। এবং তৃতীয় ক্ষেত্রে তারা বলছে এগুলি তৃতীয় কোনো স্নাইপার পার্টি বিদেশ থেকে এসে হত্যা করেছে, অর্থাৎ এইটা নাই। বড় বড় বিপ্লবী নেতারা যেমন লেনিনরা বলতেন, যখন সেনাবাহিনী তার বন্দুকের নল জনগণের দিকে না ঘুরিয়ে স্বয়ং শাসকদের দিকে ঘুরিয়ে পড়ে, তখনই বিপ্লবের মুহূর্ত শুরু হয়। আমরা এখন এমন একটা সংকটে আসছি, আমি খুব আনন্দের সাথে বলছি যে আপনারা কেউ আর বিপ্লব শব্দটা ব্যবহার করছেন না। 1971-এ এত বড় মুক্তিযুদ্ধ হয়েছে, এত রক্তক্ষয়ী হয়েছে, কিন্তু ভুলেও কেউ এটাকে বিপ্লব বলেন না। একজন বলেছিলেন তালুকদার মনিরুজ্জামান, আনফিনিশড রেভলিউশন, অথবা লরেন্স লিপশুটস, আর বাকি সব আমরা বলি মুক্তিযুদ্ধ। খুব ভালো, আমরা কোনো খারাপ কিছু করছি না। কাজেই 2024 সনেও বিপ্লব শব্দটা আমরা সচেতনভাবে পরিহার করছি, কারণ বিপ্লব যা নয় তাকে বিপ্লব বলবেন কেন? কিন্তু এটা তো বিপ্লব হয়ে উঠতে পারে। সেই সম্ভাবনাকে নস্যাৎ করার সমস্ত উপায় পথে আমরা অবলম্বন করছি। এখন বিপ্লবটাকে আমি সংক্ষেপে বলি। দুইটা প্রশ্ন আছে। আমরা সকলেই চাই কি আমাদের রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল, এটা নাম পলিটিক্যাল লিবার্টি। এইটা ফেরত পেয়ে আমরা আনন্দিত, আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। কিন্তু তলায় তলায় আরেকটি প্রশ্ন আছে যেটা এটাকে সম্ভব করেছে, এটাকে ইংরেজিতে বলে সোশ্যাল কোয়েশ্চেন, মানে আমাদের বিশ্বব্যাংকের ভাষায় দারিদ্র দূরীকরণ। আমাদের কি পরিমাণ দারিদ্র আছে, কি পরিমাণ অশিক্ষা আছে, আপনারা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পরীক্ষার তথ্য দিলেই বুঝতে পারবেন। আমি এখানে শেষ করি। আমাদের দেশে যে 2010 সনে যত ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছিল, ধরেন এখন 16 বছর যাদের বয়স হয়েছে, তারা সবাই যদি ম্যাট্রিক পরীক্ষা দিতেন, তাহলে আমাদের প্রায় 1 কোটি ম্যাট্রিক পরীক্ষা দিত। এখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে 18 লাখ। তার মানে বাকিরা ওখানে পৌঁছতে পারে নাই। কিছু কিছু মারা গেছে আমি জানি, কেউ কেউ শহীদ হয়েছেন, কেউ কেউ অর্থনৈতিক শহীদ, অপুষ্টিতে মারা গেছেন। কিন্তু উচ্চ মাধ্যমিক এবং সমপর্যায়ের পরীক্ষা দিয়েছে এবার 12 লাখের মতো। আমার একটু ভুল টুল হয়ে ক্ষমা করেন। কিন্তু তাতে দেখা যাচ্ছে মাদ্রাসা থেকে 1.5 লাখের মতো, আর অন্যান্য প্রতিষ্ঠান থেকে 10.5 লাখের মতো। এইটাও যদি হিসাব করেন, তার 2 বছর আগে যারা জন্মেছিল তাদের বয়স 18 হয়েছে। তো তো এইখানেও শতকরা বলতে গেলে 90 জন ওই পর্যায়ে পৌঁছে নাই। জাতিসংঘের হিসাব মতে যেটাকে বুনিয়াদী শিক্ষা বলে, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত। সেইটাতে দেশের যদি 10 জনের মধ্যে 9 জনই পৌঁছতে না পারে, তাহলে আমাদের সামাজিক সমস্যার সমাধান হবে কিভাবে? সেদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তৃতা শুনে আমি একবার স্তব্ধ হয়ে গেলাম। বলে একটা চাকরির পেছনে 5 থেকে 6 লাখ দরখাস্ত পড়ছে, আজকের পত্রিকায় দেখলাম। তার মানে এই যে প্রবল বেকার সমস্যা, এই সমস্যাগুলোর সমাধানের কি পথ, কি পদ্ধতি আছে? তারেক রহমান সাহেব বলে আই হ্যাভ এ প্ল্যান। আমরা সেই প্ল্যানের অপেক্ষায় আছি আর কি। ধন্যবাদ।